সেমিন উঠছে না, উল্টো আরহানকে জড়িয়ে ধরলো। এমন সময় বাইরে সাউকির ডাকাডাকি শুরু হলো। ডাকছে সাদকে। সেমিন আর আরহান একে অপরকে ছেড়ে দিয়ে অবাক হয়ে মুখ চাওয়াচাই করছে। মেজো ভাইয়া, ভাইয়া আব্বু কই? সাদ বাইরে গেছিল নতুন অতিথিদের জন্য কিছু মৌসুমি ফল আনতে। অবাক গলায় জানতে চাইল হয়েছে কি? নাফিয়াও এসেছে ওর বাড়ি থেকে রাতে। ও এসে কেবল দরজায় দাঁড়িয়েছে। সাউকি এসে দাঁড়িয়েছে বসার ঘরের দরজায়। উদ্ভ্রান্তের মতো লাগছে মুখটা। হাতের ফোনটা রেখে সাউকি থমথমে গলায় বলল, মূর্ছনা রহমানের নাকি আগামী শুক্রবার বিয়ে। তারাবি পড়ে সবেমাত্র ফিরেছে অসীম। সদর দরজায় দাঁড়িয়ে পড়ল সাউকির কথাগুলো শুনে। এরপর ছেলের মুখের দিকে হা করে তাকিয়ে রইল। বাকি সবাই স্তব্ধ, নির্বাক। সাউকির মুখে বিস্তারিত শুনে হজম করতে সময় নিচ্ছে ঘটনাটা। সুপ্তি কল কেটেছে। হাতের ফোনটা রাখলো সাউকি। অসীমের দিকে এক পলক তাকিয়ে একটা সোফাতে চুপচাপ বসলো। দু হাতের মুঠিতে থুতনি ঠেকিয়ে গভীর ভাবনায় মগ্ন সে। সরল সুদর্শন, মুখটা গম্ভীর, কিছুটা ফ্যাকাশেও। সাদ ভাইয়ের নিস্তব্ধ মুখের দিকে তাকিয়ে শ্বাস ফেলে বলল, সাইদুল মালটাকে চিনি আমি। একবার ঢাকাতে দলের সমাবেশে দেখা হয়েছিল। এর বয়স তো অনেক বেশি। এটা এত কুত্তা কেন? আর মুরসুনার বাবাই বা এত বোকা কেন? কে ব্লাঙ্ক চেক নিয়ে মস্কা করে এ যুগে? হয়তো ওই সময়টিতে তাদের এছাড়া কোনো ওয়ে ছিল না। শুনলাম তো তখন আন্টির অপারেশনের দরকার ছিল। আগেই জাজ না করি ভাইয়া। এই পরিস্থিতিতেও সাউকি নিরুত্তাপ। চেষ্টা করছে ভাবনাটা ঠান্ডা মাথায় ভাবতেও। শুরু থেকে শুরু করে মূর্ছনা রহমানকে আটকে রেখে এক ইতর লোক বিয়ে চাপ দিচ্ছে তার কাছে। জিম্মি মূর্ছনার বাবার ব্ল্যাঙ্ক চেক, জিম্মি মূর্ছনারাও। হঠাৎ করে ওর কাহিনীতে এত সাসপেন্স কোত্থেকে এলো? অথচ নিখাত অ্যারেঞ্জ ম্যারেজ করতে চলেছিল সে। মেয়েটার সাথে ভাব হয়ে উঠছিল। কি নির্মল নিখাত শুরুয়াত ছিল। সাউকি বোকা চোখে তার বাবার মুখের দিকে তাকায়। অসীমের সাথে চোখাচোখি হলো তার। এরপর অসীম মাথার টুপি খুলে হাতে নিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলল, বিষয়টা অত্যন্ত জটিল, তবে আমি চাইবো তুমি মাথা ঠান্ডা রাখো। আচ্ছা, আগে এটা বলো, ব্যাপারটা মুর্শনা রহমানের ওপর তোমার রাগ আক্ষেপ আছে কেন? সাউকি মাথা নেড়ে অস্ফুটে বলল, অল্প আছে। ওনার ওখানে পৌঁছেই আমাকে বিষয়টা জানানোর প্রয়োজন ছিল, যেহেতু আমরা কমিটেড। আমার খুব রাগ উঠছে আব্বু, আসলেই উঠছে। অসীম ছেলে রাগ টের পেলেন। এরপর গিয়ে আস্তে ধীরে সাউকির পাশে বসে বাড়ির নতুন জামাইকে ইশারা করলেন বসতে। আরহান বসলো। সহজ গলায় বলল, এখন তোমার উচিত আগে সে মেয়ের সাথে কথা বলা। এভাবে মাধ্যম দিয়ে কথা হয় না। তুমি তাকে বিয়ে করতে চাও? সাউকি চোখ তুলে তাকিয়ে সহজ গলায় জবাব দিল, বিয়ে করতে না চাওয়ার মতো তো কোনো ঘটনা ঘটেনি। সে কেবল একটা প্রবলেমে পড়েছে। ফোন করে আগে দেখব সাহায্য চাই কিনা। অসীম ছেলের জবাবে সন্তুষ্ট হলো। তারপর বলল, আসলে এটা রাগের কথাই, তবে এটা ভাবার সময় তুমি কি চাচ্ছ? তাকে আনতে। অকপটে স্পষ্ট জবাব সাউকির। ও নিজের সিদ্ধান্তে দৃঢ় প্রতিজ্ঞ। অসীম শুনে সাদের দিকে তাকাতে সাদ নড়ে চড়ে উঠল। ভাইকে অভয় দিয়ে বলল, দুশ্চিন্তার কিছুই নেই। আমরা দ্রুত রওনা দিব। ফাজলামের একটা লিমিট থাকে। আমরা যেহেতু কমিটেড, আমাদের আগে উচিত কুটুম পরিবার ঝামেলাতে হস্তক্ষেপ করা। আর এই সাইদুল ব্যাটা খুবই ডেঞ্জারাস। তবে চিন্তা করিস না, তোর ভাই হই না। তুই বল কখন আনতে যাবি মুর্শনাকে। তুই চাইলে এখনই বেরোবো। সাউকি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। ওর ভাবটা এমন, ও এখনই ঘরের বাইরে পা রাখবে। নাফিয়া দিল ধমক, তুমি বেশি মাতাব্বরি কেউ করবি না। দূরের জায়গা, প্রভাবশালী প্রতিপক্ষ। একটা সলিড প্ল্যান সাজিয়ে না গেলে উল্টো তোদের নাকানি জোবানি খাওয়াবে। কাহিনী শুনে যতটুকু বুঝলাম, ওই সাইকোপ্যাথ পুরো ফার্মটা তোদেরকে মোটরনাককে নিতে দাঁড়ালেই নিশ্চয়ই এটা বলবে না, যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। কতটা রিস্ক আছে ভাবতে পারছিস? সাদ বলল, কেন পারবো না? তবে ভাই একটা মেয়েকে পছন্দ করেছে। এমনি এমনি তো আঙ্গুল বুঝতে পারি না, তাই না? সলিড প্ল্যান সাজাবো। দাবার গুটি একটা এলোমেলো করে চলবে না। আগে আব্বুকে বলেন সোজা পথ ধরবো নাকি বাঁকা পথ। আগে বলে দিচ্ছি, এখানে সোজা পথে কিচ্ছু হবে না, উল্টো ছেলেরা হাজত থাকবে। তাই পরিকল্পনা একটু সেরকমই করি, কি বলেন? অসীম চুপচাপ মাথা নাড়ল। যদিও সে নিজের ছেলেদের বুদ্ধি নিয়ে সন্দিহান। সব কয়টা পেঁয়াজি মাথার, অল্পতেই গরম হয়ে যায়। সে আস্তে ধীরে বলল, নিজেদের সহ মেয়েটিকে মান সম্মানের কথা মাথায় রেখে যে কোনো পদক্ষেপ নেবে। পরিশেষে আমি চাই না আমার কোনো সন্তান বিনা কারণে কষ্ট পাক। তাই যা ভালো মনে করো, গিয়ে কথা বলে দেখো। আমি কয়েকজনকে ধরছি উঁচু মহলের, তারা আমাকে সাপোর্ট দিবে। উকিলও ধরবো। ঝামেলা মিটলে মেয়েটির পরিবারকে বলে মেয়েটির সাথে করে নিয়ে এসো। আর এই ঈদে বিবাহ দিয়ে দিব। দেরি করব না। যাও গিয়ে বিশ্রাম নাও। আজকের রাতটা ঠান্ডা মাথায় ভাবো। সবাই ভাবো, আমিও ভাবছি।
শাহনাজ ছেলের মুখে অঘটনের কথা জানতে পারার পর থেকেই বিলাপ করছিল। এই মেয়ে তো ভীষণ ঝামেলার বাবা, তুই এতে জড়াবি? ভেবে দেখ। আম্মু, নতুন করে সাধারণত কিছুই নেই। আমরা অলরেডি জড়িয়ে তাকে চেইন পরানো হয়েছে এবং আমার আত্মীয় স্বজন সবাইকে জানানো হয়েছে আগামী মাসে শাওকের বিয়ে। ইনফ্যাক্ট সবাইকে অগ্রিম দাওয়াত করা হয়েছে। হুট করে বিয়ে ভাঙাটা কতটা যৌক্তিক তার সাথে আমারও বোঝাপড়া আছে। শাহনাজ ছেলের দিকে তাকিয়ে আছে। সাউকি চুপচাপ উঠল। সবাইকে ওখানে বসিয়ে রেখে দিয়েই ঘরের দৌড় আটকালো। মুখটা বড্ড বেজার, তার মানসিক শক্তি পাচ্ছে না কিছু ভাববার। রক্ত ফুটছে অসহনীয় উৎকণ্ঠায়। মেয়েটি আটক, একটু কথা বলতে পারলে স্বস্তি পেত। সুপ্তি যে নাম্বারটা দিল সেটাতে যোগাযোগ করবে নাকি, কিন্তু এতে যদি মেয়েটার বিপদে পড়ে। সাউকি সংযত করলো নিজেকে, তবে বেশিক্ষণ নয়। অস্থিরতায় কাবু হয়ে হাত চালালো কিবোর্ডে। ভাগ্য নেহাতি সুপ্রসন্ন বিধায় ওপাশের ব্যক্তিটি ছিল মূর্ছনায়। বুকের হৃদস্পন্দন বেড়েছে অস্বাভাবিক মাত্রায় তার। সাউকির নাম্বারটা তার মুখস্থ না হলেও চেনা আছে। এবারই লোকেরা রাতের খানা খাচ্ছে তখন। মন ভুলে বাসন্তী ফোনটা রেখে গেছে বিছানার উপরে। মূর্ছনা থাবা মেরে ফোনটা নিয়ে ছুটে গেল চিলে কোঠায়। এটা এবারই দোতলাতে। গতকাল রাতে মূর্ছনা পায়চারি করতে গিয়ে আবিষ্কার করেছে। গলা কাঁপলো মূর্ছনার। অপরাধী গলায় বলল, শাওকি। সাউকি কিছু পল চুপ করে থেকে বলল, আপনি গত পরশু সন্ধ্যাতেই আমাকে জানাতে পারতেন, আমরা ফ্রি ছিলাম। কেন জানাননি ব্যাখ্যা করবেন, যেখানে এত বড় একটা ইস্যু। মূর্ছনা জবাব না দিয়ে নিরুত্তর। সাউকি গম্ভীর হয়ে বলল, আপনার দোষ না কি তা বলতে পারছি না, তবে আপনি খুব ক্রিটিক্যাল মাইন্ডেড। বিয়ের পর আমি এটা টলারেট করব না। আমি মোটেও চাই না আমার স্ত্রী এত বেশি বুঝুক, আমাকে ছাড়াই বুঝুক। এ ব্যাপারে আমি কনজারভেটিভ মাইন্ডেড। মেয়েদের এত বালপাকামো পছন্দ নয় আমার। উই আর কমিটেড। সেখানে এত বড় কথাটা আপনি চেপে গেলেন কোন বিবেচনায়? সাউকি চাইছে না রাগ উঠাতে, তবে মেয়েটি নীরবতা ওকে রাগিয়ে দিচ্ছে। মূর্ছনা মুখ খুললো এবার। কি বলতাম, একটু সময় প্রয়োজন হতো, আমি সেই সময়টা পাইনি, এর মাঝে এসব ঘটে গেল। শাওকি, আমি কখনো চাইনি আপনাদের ঝামেলায় ফেলতে। সাউকি একটু নরম হলো। সে আপনার সাথে অসভ্যতা করার চেষ্টা করছে। মূর্ছনা এড়িয়ে গিয়ে বলল, আমি ক্রিটিক্যাল মাইন্ডেড কিনা জানি না, তবে বিয়ের পরে অবশ্যই বাধ্য বউ হতাম। দুপাশে দুজন বেশ কিছুক্ষণ নীরব। সাউকি ভাঙল সে নীরবতা। ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি রেখা ফুটেছে। সে দেখা যাবে। এখন মন দিয়ে শুনবেন আমি যা যা বলবো, কেমন? মূর্ছনা একটু সাহস পেল লোকটার কথায়। যদিও সাইদুরকে বেশ ভালো করে চেনে, তবে শেষ চেষ্টা করতে দোষ কি। মূর্ছনা গলা কাঁপিয়ে বলল, বলুন। সাউকি গড়গড় করে বলে গেল, ফার্স্ট অফ অল একদম মাথা ঠান্ডা রাখবেন। গরম করলে এদের সাথে পারবেন না। এবং অবশ্যই যে ঘরে আপনাকে রাখা হয়েছে দরজাটা সবসময় ভালো করে লক করবেন। মূর্ছনার হঠাৎ শরীর ভেঙে এলো উৎকণ্ঠায়। ও খেই হারিয়ে উন্মাদের মতো ফিসফিসালো, কসম বলছি, সে ছইনি আমায়, কসম। নারীতে বদনাম লাগার ভয় মৃত্যু সম। তা যদি আরেকজন পুরুষের কাছে ব্যাখ্যা করতে হয়, যার সাথে হয়তো বিয়ে হতে পারে, যার কাছে নিজেকে সমর্পণ করতে হতে পারে। ভেঙে পড়েছে মূর্ছনা। ও ফোপাচ্ছে শুনে সাউকি কিছুক্ষণ চুপ থাকলো। এরপর মলিন হেসে বলল, বদনামের এত ভয়? অথচ আমার থেকে বিয়ের প্রস্তাব পেয়ে তো খুব ভাব নিয়েছিলেন। বলেছিলেন এসব বদনামে আপনার কিছু যায় আসে না, আপনি বিয়ে করবেন না। মূর্ছনা বারবার ফুপিয়ে উঠেছে। কারণ আমার আপনাকে খুব পছন্দ। এটা আপনি সুন্দর সেজন্য নয়, ইউ আর দ্য সুইটেস্ট ম্যান। আমার আসলেই আপনাকে পছন্দ, ভীষণ মানে ভীষণ পছন্দ। আমি চাই না আপনি আমাকে কোনোরূপ সংকোচ নিয়ে গ্রহণ করুন। আমি এমনিতেই সারাক্ষণ ইনসিকিউরিটিতে ভুগি। সারা জীবন লড়ে নিজেকে সংযত রেখে হবু হাজবেন্ডের জন্য চরিত্রটা বাঁচিয়ে রেখেছি। কালো মানুষ তো, এমনিতে তো ভালোবাসা কম পাবো স্বামীর, তবু সে জানবে তার বউ চরিত্রবতী এবং হি ইজ দ্য অনলি ম্যান হু হ্যাজ এভার টাচড মি। এটাই তো অনেক। এর আগে যদি আপনার মনে অহেতুক সন্দেহ ঢোকে, আমি কি করব? আমি কিভাবে প্রুফ দিব আমি সতী? মূর্ছনা কাচ্ছে দেয়ালে পিঠ ঠেকিয়ে। সাউকি স্তব্ধ হয়ে মেয়েটার কান্না শুনছে। এই মেয়েটা এত নরম সে জানতো না। মূর্ছনা হাঁপাতে হাঁপাতে বলে, আমি কালো, এজন্য আমাকে কেউ গোছতো না। আপনি গোছেছেন, সে কট খেয়েই গোছুন। আমি খুব চাই আপনি আমার ইনার বিউটি প্রেজ করুন। সত্যিই সে আমাকে ছোঁয়নি। যদি ঝামেলা উতরে যায়, যদি আপনার সাথে আমার বিয়েটা হয়, আমাকে বিশ্বাস করবেন প্লিজ। আমার চরিত্র ছাড়া আপনাকে দেওয়ার মতো রূপ লাবণ্য নেই। সেটা নিয়েও যদি আপনার মনের মধ্যে খচখচানি থাকে, তাহলে আমি কি করব? সাউকি কি বলবে বুঝতে পারছে না। ও থামাতে চাইলো মেয়েটিকে। এই শুনুন, এসব কথা থাক। আরে শুনুন না একটা কথা। মূর্ছনা কান্না থামিয়ে চোখ মুছে বলল, কি? আমাদের দেখা হলে
আমাকে একটা চুমু খেতে দিয়েন। হবু স্ত্রীকে চুমু খেলে নিশ্চয়ই খুব বেশি অন্যায় করে ফেলবো না? মূর্ছনা চুপ হয়ে গেল। সাউকি বলল, আর শুনুন, আপনাকেও আমার ভীষণ পছন্দ মূর্ছনা, ভীষণ মানে ভীষণ। আপনার চেহারা আমার কাছে বড্ড মায়াময়, সত্যি বলছি। আমাদের বাচ্চা হলে সেও এমন হবে। কালো হবে। মূর্ছনা সরল কথাটার বিপরীতে আবারও কেঁদে বলল। সাউকি বলল, সে যাই হোক, আপনার মতো রকচটা মাথার বোকা না হলেই হয়। খেয়েছেন? না, ঘরে খাবার দেওয়া ইচ্ছে করছে না। কি বিশ্রী করেছে তাকায় সাউকি ইতরটা। সাউকি বলে, এখন আসি আসল কথায়। আপনাদের অ্যাড্রেস নিয়ে নিয়েছি সুপ্তির থেকে। আগামীকাল আমরা সবাই। তখনই অঘটনটা ঘটলো। বাসন্তী এসে টেনে নিল মূর্ছনার হাত থেকে ফোন। মূর্ছনা আতকে উঠল। ঘুরতেই ওর গালে এক চল লাগালো। বাসন্তী চেঁচিয়ে উঠল, কেন রাখাচ্ছিস সাইদুরকে? যেতে গেলে তোর বাপকে ছাড়বে না বলে দিলাম। সেই লোক জানিয়ে ফেলেছে গাধি মেয়ে কোথাকার। মূর্ছনাকে একটা শাড়ি পরিয়ে রাখা হয়েছে। শাড়িটার রং হালকা গোলাপি। বাসন্তী ওর মুখে পাউডার ঘষছে জোর করে। একটু হাস না রে মা, এমন করছিস কেন? এগুলো নেহাতি বোকামি, আর কিছুই নয়। পাত্র হিসাবে সাইদুর ভালো হবে। বিষণ্ণ কঠিন মুখটা মূর্ছনা ঘুরিয়ে নিল। ওর কেবল বমি পাচ্ছে। হাতের তালু পায়ের তালু ঘামছে। আজ সকালবেলায় বাড়িতে সাইদুরের 3 খালা এসেছে। মূর্ছনাকে দেখাদেখি করে তারা নিচে নেমেছে বিয়ে বাড়ির দায়িত্ব নিতে। এসে থেকে মূর্ছনা চুল দেখেছে, হাত পা টিপে টিপে দেখেছে, আর কাকে যেন কলে বলেছে। মেয়ের শরীর স্বাস্থ্য ভালো, সাইদুরের পাশে মানাবে না। বয়স অত কম না, ঠিকঠাকই আছে। কাল আংটি পরাবো, আপনারা আসবেন। আমরা তো বিয়ের বাজার করতে লেগে পড়েছি। মূর্ছনার ঘরের বিছানার উপর সাজিয়ে রাখা বিয়ের বাজার দেখলো। এসব কিছু সকালে এনে রাখা হয়েছে। ইচ্ছা করছে রান্নাঘর থেকে ম্যাচ কাঠি এনে জ্বালিয়ে দিতে। ব্লাউজের মাপ ঠিকঠাক। ওই একটু হাস। আজ বিকেলে বড় বড় মানুষ আসবে তোরে দেখতে। এমনিতেই কালো, তার উপর মুখটা করে রাখছিস অন্ধকার। বাসন্তীর কথার পিঠে মূর্ছনা ধমকে উঠল তীব্র ক্ষোভ নিয়ে। থামবে তুমি? এত উত্তেজনা ভালো নয় চাচি। ছোটবেলা থেকে শেল্টার দিয়েছো বলে আমার জীবন কিনে নিয়েছো। কত টাকা দিয়েছে সাইদুর? বাসন্তী রেগে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজা থেকে সাইদুর বলল, টাকা দেওয়ার তো কিছু নেই। তোমাকে আমার ভালো লেগেছে, এটা তো বিগত 1 বছর ধরে ফুপিকে বলে এসেছে। সুন্দর করে পারিবারিকভাবে বিয়ে হচ্ছে আমাদের, টাকার প্রসঙ্গ টানছো কেন? মূর্ছনা চমকে উঠল। অসভ্যই তোর লোকটা যতবার ওর সান্নিধ্যে আসছে ওর পেট গুলিয়ে উঠছে আতঙ্কে। আর চোখে ভাসছে সাউকি তালুকদারের ভোলা ভালা মুখটা। জীবন এতটা সিনেমাটিক হয়? মূর্ছনার কান্না পেল, তবে দুর্বলতাটুকু আর ওই লোককে দেখালো না। উল্টো চিবিয়ে চিবিয়ে বলল, আপনি এখান থেকে যান। অসহ্য লাগছে আমার আপনাকে। বিয়ে তো 2 দিন পরে, তখন দেখা করবেন। আপাতত আমাকে আমার মতো থাকতে দিন। যান বলছি। মূর্ছনার কণ্ঠে চোটপাট সাইদুরকে থিতিয়ে দিল শুরুতে। এরপর বাসন্তীকে বলল, ফুপি একটু জানতো। বাসন্তী মাথা নেড়ে চুপচাপ চলে গেল। মূর্ছনা আঁচল টেনে ঢেকে নিল নিজেকে। চোখ দিয়ে বাসন্তীকে নিষেধ করলো যেতে, তবে বাসন্তী ওসব দেখেও না দেখার ভান করে চলে গেল। বাসন্তী যেতে মূর্ছনার সামনে এগুলো সাইদুর। মূর্ছনা বলল, ঢুকবেন না ভেতরে। যা বলার ওখানে দাঁড়িয়ে বলুন। সাইদুর ঢুকলো না, বলল, এত তেজ দেখিও না, সংসার করতে হবে। এত তেজ দেখালে পরবর্তীতে আমার মেজাজ বিগড়ে গেলে শাস্তি দেব। নতুন বউটাও মানব না। আর এই চেনটা কিসের? সাইদুর মূর্ছনার গলার দিকে হাত বাড়াতেই মূর্ছনা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে উঠল, খবরদার, দূরে থাকুন, ধরবেন না এটা। সাইদুর থামলো। চুপচাপ মূর্ছনার গলার কাছটাতে চেয়ে থেকে বলল, সোনা মানেই তোমার গায়ে বউ বই লাগে। আসলে সব হার গড়িয়েছি, এখন এমন একটা চেন গড়িয়ে দিব সব সময় পরবে। হাতে মোটা মোটা বালা দুটো পরবে। বউ মানুষ, সোনা না পরে থাকলে ফিলিংস আসে না। কথাটা বলে শেষ করার আগে মূর্ছনা চেঁচাল, এক পা করবে, এক পা কবরে। এখন এত ফিলিংস দিয়ে কি করবেন? ছেলে দুটো কষ্ট পাচ্ছে আপনার, দেখছেন না? আমি যে খুব রূপবতী তাও তো না। সাইদুর এই কথা শুনে আবারও সারা গায়ে দৃষ্টি বুলিয়ে বলল, সবার সৌন্দর্য বিচার তো একভাবে করা যায় না। আর বুড়ো না ইয়াং তা বিয়ের পরেই বুঝতে পারবা। কেন মুখ খারাপ করাও? আর খাওনি কেন? বেশি বেশি খাবে। বউ মানুষ একটু চাবি না হলে মানায় না। আমরা কিন্তু সন্তান নেব। মেজাজ গরমের চূড়ান্ত পর্যায়ে মূর্ছনা সাইদুরের মুখের উপর দরজা বন্ধ করে দিল। সাইদুর হাসতে হাসতে চলে গেল নিচে। নিচতলায় মূর্ছনার ভাবা গুটিসুটি মেরে সোফা ঠেসে বসে আছে। তার সামনে গিয়ে বসে হেল্পিং হ্যান্ডকে চা দিতে বলল। এরপর জলিলুরকে বলল, চা খেয়ে আপনার মেয়েকে একটু
বোঝান গিয়ে। বেশি তেজ পছন্দ না, একটা শান্তিপূর্ণ সহবাসস্থান চাই। মূর্ছনা ঘরের বাইরে এসে দোতলা রেলিং ধরে কিছুক্ষণ ঘৃণা নিয়ে দেখলো ওকে। এরপর ঘরে ঢুকে বিছানায় দুর্বল শরীরটা এলিয়ে দিতেই নজরে পড়লো বাসন্তীর ফোনটা, যেটা সে বারবার ভুল করে ফেলে রেখে যায়। তবে ফোনটা হাতে পেয়ে মূর্ছনা বুঝলো এটা এবার ইচ্ছাকৃত ফেলে রেখেছে। বাসন্তী ভেতরে সিম কার্ড সরিয়ে ফেলেছে। হতাশ মূর্ছনা কিছুক্ষণ চুপ করে বসে থেকে ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করলো এবারের, এবং ও সফল হলো। একটু স্বস্তি পেয়ে আইডিটাতে লগ ইন করে সাউকিকে দিল মেসেজের পর মেসেজ। সাউকি অবশ্য অনলাইনে ছিল না। মূর্ছনা প্রতীক্ষা করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। ওর নিউজ ফিডে ভাসছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গল্পের সাম্প্রতিক পর্বটা। উদাস মূর্ছনা ওটাতে চোখ বুলায়। কি ভীষণ মিল ওর সাথে গল্পটির। এ রহস্য আজও ভেদ হয়নি। গল্পের নিশি আবার বড় ঘরের মেয়ে। তার বড়লোক বাবা তার বিয়ে ঠিক করেছে বাড়িতে এনে জোরপূর্বক। গল্পের নিশিকে আনতে শুভ্র অদূরে রওনা হয়েছে গোটা পরিবার নিয়ে। তবে এটা নিশ্চয়ই মূর্ছনার জীবন হবে না। মূর্ছনার জীবন কোনো গল্প নয়। মূর্ছনা ফোনটা রেখে দিল। এমন সময় আবার এসে বাসন্তী ফোনটা নিয়ে চলে গেল। 24 ঘন্টা কেটেছে। তালুকদার ম্যানশনের ড্রয়িং রুমে ব্যাগপত্র সব এনে রাখা, বেশ কয়েকটা ব্যাগ। অসীম তালুকদার চিন্তাক্লিষ্ট মুখে বারবার ঘড়ি দেখছেন। বাড়ির সদস্যরা যে যার ঘরে। ঘড়ির কাঁটা সন্ধ্যা 7টার ঘরে পৌঁছাতেই ডেকে উঠল অসীম। কই তোদের দেরি হচ্ছে কেন? অদ্ভুত, বাস ছেড়ে দেবে তো? সাদ ঘর থেকে মেজাজ খারাপ করে বেরিয়েছে। তার পেছনে পেছনে নিসা। মুখটা অসম্ভব ফ্যাকাশে তার। আজ সারাদিন সাদের সাথে ঝামেলা করে শেষমেশ সিলেট যাওয়ার অনুমতিটা আদায় করেছে। যদিও স্বামী মশাই বড্ড নারাজ। উঠতে বসতে ঝাড়ি দিয়ে চলেছে, কারণ ঈদের পরপর নিসার পরীক্ষা। কিন্তু নিসাই বা কী করবে? নাফিয়া ভাবি যাচ্ছে, সিমিন যাচ্ছে, এমনকি নতুন দুলা ভাইও যাচ্ছেন ছুটি নিয়ে। সে কি তবে মানুষ নয়? শার্টের হাতাটা গুটিয়ে নিতে নিতে গজগজ করছে সাদ। সবকিছুতে বাকি আমি বললাম যে দেখছি, গায়ে লাগছে না? থ্রিল পেয়েছে, থ্রিল। যেন অ্যাকশন ফিল্ম চলছে, আর নায়িকা না থাকতে চাইলে নাই সেখানে। যত সব কটা যাচ্ছ যাও, তবে তোমাদের জন্য যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে একজন ওম্যানকেও ছাড়বো না। তোমরা বড্ড ঝামেলা করেছো। নাফিয়া তাড়াহুড়ো করে পার্স গুছিয়ে ঘর থেকে বের হলো। সাদকে পাত্তা নিয়ে দিয়ে নিসার পিঠ চাপড়ে বলল, ওরে ঢিলামি করিস না, যাবি যখন নড়চড়। শাড়ি বাদে দে, সালোয়ার স্যুট পর, আল্লাহ ভরসা। বলেই সাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমরা তো যাচ্ছি উল্টো তোদের পাহারা দিতে। এমন জায়গায় যাচ্ছি ওখানে তোদের হুট রাগ চলবে না। আব্বার লোক ঠিক করে রেখেছে। আমরা যাব সবাই, ঠান্ডা মাথায় কথা বলবো, উকিল নিয়ে বসতে চাইবো। এদিক থেকে বাকি কাজ আব্বা করবে। আব্বা কাকে কাকে বললেন, কাকে ধরলেন? অসীম ঘড়ি দেখে বারবার বাইরের দিকে তাকাচ্ছে, কারো প্রতীক্ষা। সে সাউকি তখন বেরিয়ে এলো ঘর থেকে। অসীম ছেলের মুখের দিকে তাকিয়ে অভয় দিলেন। বেশি উত্তেজিত হবার দরকার নেই, ঠান্ডা মাথায় থাকবে, এই কথাটা সবাই মনে রাখবে। আর এখানে ডিসির সাথে আমি কথা বলছি, সানভীর আসছে, ও তোমার সাথেই যাচ্ছে। ঠিক এমন সময় বাইরের গেটে এসে থেমেছে সানভীরের গাড়ি। গ্রামের বাড়ি থেকে সোজা দুপুরে এখানে রওনা হয়েছে। নাফিয়া স্যারকে দেখে ভীষণ অবাক, বলেই ফেলল, আপনি কোথায় যাবেন? সানভীর জবাব না দিয়ে সহজ করে হাসলো। জবাব দিল অসীম, সেও যাচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই পেঁয়াজি মাথার, আমার আসল জেনুইন ঠান্ডা মাথার দরকার কাউকে, সে তোমাদের গাইড করবে। রাত গভীর। ঘড়ির কাঁটায় 2:30। ঢাকা থেকে আগত উপবন এক্সপ্রেস ছুটেছে সিলেটের দিকে। সানভীর একটা স্লিপার কোচ বুক করেছিল। অবস্থা মধ্যবিত্ত, তবে আপাতত এটাই অনেক বড় ব্যাপার। যে ট্রেনের টিকিট বুক করা হয়েছিল শুরুতে সেটা মিস গিয়েছে। কেবিনের দুই মাথায় দুটি বড় বড় বেড, মাঝখানে অবশ্য পার্টিশন দেওয়া। একপাশে সারিবদ্ধভাবে চেয়ার কোচ সিস্টেম করা। বরগুনা ঢাকা বাসে প্রত্যেকটা এক দফা ঘুমিয়ে নিয়েছিল, তাই আপাতত কারো চোখে আর ঘুম নেই। সবাই ওই চেয়ারে বসে যে যার ভাবনায় নিমগ্ন। সানভীর এবার নির্জনতায় বা হাত দিল। নিসাকে ডেকে বলল, সবাই চা খাবে কি না দেখো, ঘন্টা খানেক পরে তো সেহরি। নাফিয়ার মাথা ধরেছিল খুব। ও সাথে সাথেই বলল, আর কেউ না খেলেও আমাকে দে নিসা, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। সানভি নাফিয়ার মুখের দিকে তাকে মজা করে বলল, এমন মাথা নিয়ে আসা উচিত হয়নি। যখন তখন ছিঁড়ে গেলে আমরা বিপদে পড়ব, তুলে নিয়ে দৌড়াতে পারবো না। নাফিয়া লজ্জা পেয়ে হাসলো। এটা সত্যি যে ওর শারীরিক অবস্থা ভীষণ গোলমেলে। এই ভালো এই খারাপ, কিন্তু সাউকির জন্য দুশ্চিন্তার বাড়িতে থাকা যায়নি। ছেলেটা একা একা দৌড়ঝাঁপ করবে তা কি করে হয়? নিসা উঠে নাফিয়াকে চা দিল। এরপর খুব কৌতূহলে ওপাশে নজর দিয়ে নিজের স্বামীর মুখ দেখলো। বুঝলো 1 কাপ চা ওখানেও দেওয়া উচিত। ও কাপে চা ঢেলে এগিয়ে গেল সেই বেডের কাছে। সাদ হাই তুলে নিসার মুখের দিকে তাকিয়ে বেজার মুখে কাপটা নিয়ে চুমুক বসালো। নিসা পাশে বসে বলল, এত হেলা ছেটা করছেন কেন?
হতেও তো পারে আমি আপনার কোনো কাজে আসতে পারি ওখানে। ভ্রু কুচকালো সাদ। কোন কাজে ঝামেলা করতে যাচ্ছি জানো কতটা রিস্কি? তুমি কি ফাইট করবে নাকি? এক পাহাড় থেকে 2 বার গুলিয়ে পড়ো। ফাইট করতে না পারি আপনাকে অনুপ্রেরণা তো দিতে পারবো। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কোনো কালে একা হয় নিকজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। উদ্দীপকের লাইন চারটাতে কবি পুরুষের জীবনে নারী আর অনুপ্রেরণার গুরুত্ব বুঝিয়েছেন। নারীর অনুপ্রেরণা ছাড়া পুরুষ আগাতেই পারে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।